কংগ্রেস সভাপতি, মঞ্চে উপবিষ্ট বামপন্থী নেতৃত্ব এবং আজকে এই নির্বাচনী সভায় এখানে উপস্থিত বন্ধু কংগ্রেসগণ, আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন, শুভ সন্ধ্যা। প্রথম দফা নির্বাচনের যে খবর এসছে শুনলাম 90%। যদি এরপরে আবার অংশগ্রহণটা হয়, অন্ধ্রে মনে আছে তো রাত্রি 8টা থেকে পরের দিন ভোর 2টো পর্যন্ত 52 বা 55 লক্ষ ভোট করেছিল। তো এই সংখ্যাটা 90 থেকে 95 হতে পারে। আর এই 95 গল্পটা শুনিয়ে জ্ঞানেশ কুমার বলবেন, নরেন্দ্র মোদী বলবেন যে এসআইআরটা দেখো কি চমৎকার সফল হল। আমার তাই বলবো তো এই 90-95 কত লোক ভোট দিতে পারলেন। আমরা চাই বেশি বেশি করে মানুষ ভোট দিন, ভোট দিতে পারুন, কিন্তু আমি তাদের কথা বলবো যারা ভোট দিতে পারলেন না। এই সংখ্যাটা কম নয়, এই সংখ্যাটা কম নয়। আপনারা জানেন এমন কায়দা করলো সুপ্রিম কোর্ট, বলল ট্রাইব্যুনালের কাছে চলে যাও, ট্রাইব্যুনাল দেখবে। যদি শেষ দিন পর্যন্ত 23 তারিখে ভোট হবে, 21 তারিখ পর্যন্ত যদি ট্রাইব্যুনাল বলে দেয় যে কেউ ভোট দিতে পারবে, আমরা তাকে ভোট দেওয়ার ব্যবস্থা করবো। এবং আজকে এক্ষুনি খবর দেখছি যে আনন্দবাজার এখন কৃতিত্ব নিচ্ছে যে অবশেষে নন্দলাল বসুর নাতি এবং তার স্ত্রী অবশেষে তারা ভোট দিতে পারলেন। তাদের নাম ট্রাইব্যুনাল পেরিয়ে ওই লিস্টে আসার পরেও তারা ভোট দিতে পারেননি। সেই খবরটা আনন্দবাজারে বেরিয়েছিল। আনন্দবাজারের খবরটা দেখার পরে নাকি ডিএম তৎপর হয়েছে, তারপরে তারা ভোট দিতে পেরেছেন। এই ধরনের দু একজন ব্যতিক্রম হবে, কিন্তু সংখ্যাটা হচ্ছে যে 35 লক্ষ মানুষ ট্রাইব্যুনালের কাছে গিয়েছিলেন, তাদের আবেদনগুলো পড়ে আছে। তার মধ্যে মাত্র 139 জনকে আজ ভোট দিতে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। এর মধ্যে কোনো জল মেশানো নেই, কোনো জলের গল্প নয় এটা। তারা জীবন্ত মানুষ, বেঁচে থাকা মানুষ, মৃত মানুষ না। তারা পশ্চিমবাংলা থাকেন, তারা ভোট দিয়েছেন, তারা বাংলা থেকে বাইরে চলে যাননি। তাদের 5-5টা ভোটার কার্ড নেই, একটাই ভোটার কার্ড ছিল। সেই জীবন্ত মানুষগুলো আমাদের সহনাগরিক, তাদের ভোট কেড়ে নেওয়া হলো। তাই আজকে আমার দূরবর্তী বক্তা নজরুলের কথা বলছিলেন, নজরুলের কথা মনে পড়ে। যারা কেড়ে নেয় 33 কোটি মুখের গ্রাস, যেন আমার রক্ত লেখায় লেখা হয় তাদের সর্বনাশ। যারা কেড়ে নেয় তোমার আমার ভোটের অধিকার, যেন আমাদের প্রতিটি ভোটে চূর্ণ হয় তাদের অহংকার। এটা হচ্ছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এবারের নির্বাচনে, এটা হচ্ছে আমাদের কাছে ভোট। আমরা এক একটা ভোট চোট করুন, এক একটা ভোট দিয়ে এই অহংকারটাকে চূর্ণ করো, চূর্ণ করো, এই চক্রান্তের জাল ছিন্ন করো। এটা হচ্ছে আজকে নির্বাচনে দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে প্রথম আমার আবেদন। আমরা একটা শব্দ ব্যবহার করেছি, আমরা বলেছি যে বিজেপির আগ্রাসন। এই আগ্রাসন কথাটা চট করে রাজনীতিতে আসে না। এই আগ্রাসন কথাটা আসে যখন আমেরিকা ইরানের উপরে আক্রমণ করে, ইরান যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপরে গণহত্যা চালায়, আক্রমণ করে, ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানকে ঘিরে ধরে, সেটাকে আমরা বলি যুদ্ধ, আগ্রাসন। সাধারণভাবে রাজনীতিতে, নির্বাচনে, গণতন্ত্রে এই আগ্রাসনের কোনো প্রশ্ন থাকা উচিত নয়। বাংলায় আমার বক্তারা বলে গেলেন দীর্ঘ ইতিহাসের কথা। আমরা দেখেছি পরিবর্তন, অনেক ওখানে আমরা দেখেছি। ৭৭ দেখেছি, সেই সিদ্ধার্থ শঙ্করের আমলের পরে বামফ্রন্টকে ক্ষমতায় আসতে দেখেছি। 2011-তে আবার সেই বামফ্রন্টকে ক্ষমতা থেকে সরেও যেতে দেখেছি। গত 15 বছর ধরে তৃণমূল আছে, সেটাও দেখছি। অনেক কথা না, অনেক নতুন দল, অনেক কিছু দেখেছি। কিন্তু এবারের নির্বাচনে এই যেটা হচ্ছে, এটা কিন্তু আমরা দেখেছি তাই না, ওটা ভারতবর্ষ কোনোদিন দেখেনি। ওটা ভারতবর্ষ কোনোদিন দেখেনি যে একটা দলকে ক্ষমতায় আসতে হবে। পশ্চিমবাংলাকে আমরা চাই, আসাম পেয়ে গেছি, ত্রিপুরা পেয়ে গেছি, বিহার পেয়ে গেছি, এই বাংলাকে এখনো পাইনি কেন? অতএব এই বাংলাটা চাই, বাংলাটাকে দখল করার জন্য লক্ষ লক্ষ কিছু মানুষকে ভোটার তালিকা থেকে বের করে দাও। এই আগ্রাসন, একে বলে আগ্রাসন। এই আগ্রাসনের জবাব দিতে হবে।
আজকে দেখছি গোটা পশ্চিমবাংলা নির্বাচন হবে, 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তা বাহিনী। গতকাল 22 এপ্রিল ছিল, আমি বরানগরে কংগ্রেস সায়নদীপের জন্য ভোট চাইতে সেখানে সবাই গিয়েছিলাম। 22 এপ্রিল মনে পড়ছিল, অবশ্যই 22 এপ্রিল আমরা লেনিনকে স্মরণ করি। আমরা সিপিআইএম এর কর্মীরা 22 এপ্রিল আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করি। কিন্তু এবছর 22 এপ্রিলে দাঁড়িয়ে ওই গত বছরের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ভারতবর্ষের 26 জন আমাদের সহনাগরিক তাদেরকে নির্মমভাবে হত্যা করা হলো, সেই কাশ্মীরে কিন্তু সেদিন কোনো নিরাপত্তা বাহিনী খুঁজে পাওয়া যায়। দিল্লিতে লালকিল্লার ওখানে অমিত শাহের নাকের নিচে সেখানে যখন বোমা বিস্ফোরণ হয়, মানুষ মারা যায়, নিরাপত্তা বাহিনী খুঁজে পাওয়া যায়। কিন্তু আজকে বাংলায় মনে হচ্ছে এবং নির্বাচন হচ্ছে না, একটা যুদ্ধের মহড়া হচ্ছে, একটা সামরিক ছাউনিতে পশ্চিমবাংলাকে পরিবর্তিত করে দেওয়া হয়েছে। এটাকে বলে আগ্রাসন। এই যেভাবে ক্ষমতা দখল করার জন্য নির্বাচন হচ্ছে পশ্চিমবাংলা, নির্বাচন হচ্ছে তামিলনাড়ুতে, আর সেই সময় দুম করে একটা সংসদের অধিবেশন ডেকে দেওয়া হলো এবং সেই সংসদের অধিবেশন ডেকে বলা হলো যে আর অপেক্ষা করা যাবে না, 33% নারীর সংরক্ষণ এক্ষুনি দিতে হবে। এই কথাটা আমরা 2023 সালে বলেছিলাম, এই কথাটা আমরা 1998 সাল থেকে বলে আসছি যে নারীর সংরক্ষণ সে অধিকার তোমরা আটকে রাখতে পারো না। 2023-এ যখন সেদিন এই নারী সংরক্ষণের বিলটা পাস হলো, আমরা সবাই সমর্থন দিয়েছি, সবার সমর্থন, গোটা দেশ জুড়ে এক কথায় সবাই বলেছে হোক, এক্ষুনি হোক। 543 সংসদে 181, 1/3, যে 181টা আসনকে চিহ্নিত করা হোক এবং সেই 181টা আসনে যাদের সেখানে থেকে মহিলা সংসদ নির্বাচিত হয়ে যেতে পারেন তার ব্যবস্থা করা হোক। তখন ওরা কি বললেন, না না, আগে তো এখন গুনতে হবে, আগে জনগণনা হবে, যেটা 2021-এ হওয়ার কথা ছিল, 21-এ হয়নি। 21 চলে গেল, করোনা, 22 চলে গেল, 23 চলে গেল, 24 চলে গেল, হয়নি, এখনো হয়নি। বলে আগে জনগণনাটা হবে, জনগণনাটা হওয়ার পরে পরিসীমান হবে, পরিসীমানটা হওয়ার পরে ভারতবর্ষে আমরা ঠিক করবো কোথায় কোথায় মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা। এই কথা বলে এই নারীর সংরক্ষণের প্রশ্নটাকে আটকে রাখলো কারা? আমরা তো আটকাইনি, আমরা তো বলিনি থেকে আটকে রাখো, আমরা তো সেদিনও বলেছি এক্ষুনি করো, আমরা তো এবারও বলেছি এক্ষুনি করো। তারা বললেন যে না, অথচ এই নির্বাচনের মুখে দাঁড়িয়ে ওই নারী সংরক্ষণের নাম করে ওরা যেটা করে নিতে চাইছিলেন পরিসীমান। এই পরিসীমানটা অনেকে ভাবে খায় না, মাথায় দেয়, কি ব্যাপার? অনেকে ভাবেন পরিসীমান মানে হচ্ছে বোধহয় একটা সংখ্যা ঠিক করে দেওয়া, যে পশ্চিমবাংলা থেকে 42 জন সাংসদ আছে, আগামী দিনে যদি 50 হয়ে যায়, 60 হয়ে যায়, ক্ষতি কি? সংখ্যাটা যদি বেড়ে যায়, এই সংখ্যাটা বাড়ানোর জন্য পরিসীমান নয়, সংখ্যাটা বাড়া কমা ওটা একটা ব্যাপার, সংখ্যা। পরিসীমাটা হচ্ছে যে আপনার যে বিধানসভা বা লোকসভার যে কেন্দ্র, সেই কেন্দ্রের সীমানা নির্ধারণ, তার বাউন্ডারি ঠিক করা, এবং এই বাউন্ডারি ঠিক করার কাজটা আসামে হয়েছে, কাশ্মীরে হয়েছে, এবং সেটার অর্থ কি দাঁড়িয়েছে এবার আসামের নির্বাচন দেখলেও সেটা বুঝতে পারবেন যে বিরোধীরা যাতে কোনোদিন আর জিততে না পারে। 35টা আসনে যেখানে বিরোধীরা জিতত, সেই জয়ের সম্ভাবনাটাকে ছড়িয়ে দাও, সেই ভোটারদেরকে বিভিন্ন বিধানসভা ভাগ করে দাও, যাতে বিরোধী ভোটটা একত্রিত হতে না পারে, যাতে মুসলিম জনগণের ভোট, সেই মুসলিম জনগণের ভোটের যে একটা ওজন আছে, বাংলা, আসামে, বিহারে 30%, কোথাও 33%, কোথাও 25%, সেই ভোটের যেন কোনো ওজন না থাকে, সেই ভোটটাকে হালকা করে দাও, ছড়িয়ে দাও চারদিকে, এমন করে সীমানা নির্ধারণ করো। এটার একটা ইংরেজিতে শব্দ আছে, জেরিম্যান্ডারিং। এটা আমেরিকায় প্রয়োগ করা হয়েছিল, আমেরিকায় কোনো একজন করেছিলেন তার নিজের ওই বেঁচে থাকার জন্য, নির্বাচনে জেতার জন্য, এমন করে মানচিত্র ঠিক করা। সেই মানচিত্র ঠিক করার কাজটা ছিল, এই বড় চক্রান্তটাকে সংসদে আমরা রুখে দিতে পেরেছি। তাই এবারের নির্বাচনে ওরা এখন এসছে, ঠিক এই কেন চক্রান্তটা এখন কেন ছিল?
যে বাংলার নির্বাচন হচ্ছে, তামিলনাড়ুর নির্বাচন হচ্ছে, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, হয়তো অনেকে সংসদে আসবেই না। সংসদে যদি না আসে, ভোটটা যদি না দেয়, তাহলে দুই তৃতীয়াংশ হয়ে যাবে আমাদের, ওই 300 লোক দিয়ে দুই তৃতীয়াংশ করে দেবো। সেটা হয়নি, সেই চক্রান্তটাকে আটকানো গেছে। এইগুলো হচ্ছে আগ্রাসন। এই আগ্রাসনটাকে বাংলা ঠেকিয়ে রেখেছে, বাংলা ঠেকিয়ে রেখেছে। এবং একজন বাঙালি হিসেবে, একজন কমিউনিস্ট হিসেবে আমি গর্ব অনুভব করি যে আজও পশ্চিমবাংলা বিজেপিকে ঠেকিয়ে রাখতে পেরেছে, দূরে বার করে রাখতে পেরেছে। এটা আমি মনে করি না এটা কোনো তৃণমূলের ব্যাপার, আমি মনে করি না এটা কোনো মমতা সরকারের কৃতিত্ব, আমি মনে করি এটা পশ্চিম বাংলার ব্যাপার, এটা বাংলার মাটির ব্যাপার, এটা রবীন্দ্রনাথের ব্যাপার, নজরুলের ব্যাপার, এটা বিবেকানন্দ, রামকৃষ্ণ, লালন, চৈতন্যের বাংলার ব্যাপার, এটা তেভাগা, নকশালবাড়ি, এটা খাদ্য আন্দোলনের, বামপন্থী আন্দোলনের ব্যাপার, এটা ক্ষুদিরাম বোস, এটা সুভাষ বোস, এটা বাংলার সূর্য সেন স্বাধীনতা আন্দোলনের ব্যাপার। এই আন্দোলনগুলো এমন একটা চেতনা তৈরি করেছে যে চেতনাটা এখনো বিজেপিকে বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। অনেক ভোট চলে গেছে, অনেক ভোট চলে গেছে, এদিক থেকে ওদিকে চলে গেছে, কিন্তু তবু ওই চেতনা লড়ে যাচ্ছে, তবু ওই পতাকা লড়ে যাচ্ছে। আর তাই আমরা বলেছি এবারে যে একদিকে আগ্রাসন আর 15 বছরের অপশাসন, তা ভুক্তভোগী আমরা, অভিজ্ঞতা আমাদের আছে, তিক্ত অভিজ্ঞতা। এই অপশাসন আর এই আগ্রাসনের বিরুদ্ধে ওই লাল পতাকাটাকে শক্তিশালী করতে হবে। এটাই হচ্ছে বামপন্থার পুনর্জাগরণ। আজকে আমরা বলি যে আমাদের আন্দোলন আছে, আমাদের আন্দোলন আছে, কিন্তু আন্দোলনের যে কণ্ঠ সেটা বিধানসভায় শোনা যাচ্ছে না। এটা আমাদের কাছে প্রশ্ন, যে আন্দোলনগুলো করছি কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেয়ে সেই আওয়াজটা কোথায় আটকে থেকে যাচ্ছে। সেই যে ক্ষেতের আওয়াজটা, ক্ষেত খামারের আওয়াজ, সেই যে বন্ধ কলকারখানার শ্রমিকের আওয়াজ, সেই যে বাংলার যুবশক্তি, দুর্নীতি করছে কেউ, দুর্নীতি করছে কেউ, আর মার খাচ্ছে কে? মার খাচ্ছে বাংলার শিক্ষিত যুবক যুবতী। তাকে বলা হচ্ছে কেন্দ্রের শিক্ষক। সেটা কি কোনো একটা পাপ করে এসছে কোনো জায়গা থেকে, একটা ব্যবস্থার মধ্যে দুর্নীতি ঢুকে পড়েছে, সেই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় একজন চাকরি পেয়েছে, সেই চাকরি পাওয়ার তার চাকরি থেকে বার করে দেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ এই পশ্চিমবাংলার মানুষ, এই আওয়াজগুলো বিধানসভায় আমরা পৌঁছে দিতে পারছি না, এটা পৌঁছে দেওয়া দরকার। যেমন ধরুন আরজি করের আন্দোলন, এত বড় একটা আন্দোলন হলো, এত বড় একটা আন্দোলন হলো, গোটা ভারতবর্ষে ধরনের আন্দোলনের নজির কম আছে। 2012-তে দিল্লিতে নির্ভয়া ধর্ষণের পরে একটা বড় আন্দোলন হয়েছিল। শাহিনবাগে আমরা খুব বড় আন্দোলন দেখেছি, সিএনআরসির পরে। কৃষক আন্দোলন, আমরা বড় কৃষক আন্দোলন দেখেছি। প্রায় সেই রকম পশ্চিমবাংলায় একটা আন্দোলন হলো, একটা আওয়াজ উঠলো, উই ওয়ান্ট জাস্টিস। 8 থেকে 80 বাংলার মেয়েরা 8 বছর থেকে শুরু করে তাদেরকে হাঁটতে দেখেছি মিছিলে। ওই 80 বছরের ঠাকুমা বা দিদিমা তার হাত ধরে সেখানে 8 বছরের শিশুকেও হেঁটে হেঁটে যাচ্ছে এবং সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস। এই যে আন্দোলন, আমাদের কাছে প্রশ্ন, এই আন্দোলনটা অমিত শাহ বলছে আমি তো অভয়ার মাকে টিকিট দিয়ে দিয়েছি, হয়ে গেছে জাস্টিস, জাস্টিস তো হয়ে গেছে, এবারে আর কি জাস্টিস চাও তোমরা? তাহলে এইবারে ওটা জাস্টিস নয়, ওটা আমরা চাইনি, বাংলা ওটা বলেনি যে এটা নিয়ে বাংলা আন্দোলন করবে, আর বিজেপি এসে সেই আন্দোলনটাকে তার আগ্রাসী রাজনীতির ছকের মধ্যে আবদ্ধ করে তুলে নিয়ে চলে যাবে। আর ডাক্তারকে শুনছি তিনি আগে তো বড় বড় বামপন্থী কথা বলতেন, আজকাল বলছেন আর বিলম্ব করা যাবে না, এই নির্বাচনে সবকিছু গান বাম ভুলে গিয়ে মোদীজির সবাই চলে গেলেন আর দিয়ে বলে গেলেন সব ভোটগুলো ওখানেই দিতে হবে। তার কারণ হচ্ছে অভয়ার জন্য বিচার চাই। এই কথাবার্তাগুলো যারা বলছে, এটা কি আন্দোলন? এটা কি আন্দোলন বলেছিল? এই অভয়া আন্দোলন কি বলেছিল? উই ওয়ান্ট জাস্টিস মানে আমরা শুধু এটুকু বলেছিলাম যে যারা ধর্ষণ করেছে, যারা হত্যা করেছে তারা যেন শাস্তি পায়? অবশ্যই তারা পায়, অবশ্যই তারা পেল কিনা আমরা নজর রাখবো। কিন্তু আমরা এই জন্য বলেছিলাম যাতে এরকম কোনো দ্বিতীয় ঘটনা না ঘটে, যাতে বাংলার বুকে আর কোনো মহিলাকে এই ধরনের অত্যাচার সহ্য করতে না হয়। বাংলার বুকে, ভারতবর্ষের বুকে প্রতিটি কর্মক্ষেত্রে, সে কর্মক্ষেত্রটা ওই মেডিকেল কলেজ হাসপাতাল হতে পারে, সেই কর্মক্ষেত্রটা কোনো ব্যাংক হতে পারে, সেই কর্মক্ষেত্রটা কোনো স্কুল হতে পারে, সেই কর্মক্ষেত্রটা অঙ্গনবাড়ি, আইসিডিএস এর কোনো জায়গা হতে পারে। যে কোনো জায়গায় যে কোনো কাজ
যে কোনো রকমের কাজের সাথে যুক্ত যে কোনো মহিলা, যে কোনো ট্রান্সজেন্ডার মানুষ, যে কোনো জেন্ডারের মানুষ, তার সম্পূর্ণ নিরাপত্তা, তার স্বাধীনতা, এটাই তো বাংলা বলেছিল জাস্টিস। আমরা কি বলেছিলাম? যে একটা দুর্নীতি মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা। আজকাল দেখবেন অনেকেই বলে দুর্নীতি যদি সরাতে চাও, আমার বন্ধুরা বলছিল যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। লোকে বলবে হ্যাঁ ওই প্রাতিষ্ঠানিক ব্যাপারটা না, আসলে সরকারি হলে দুর্নীতি হয়, প্রাইভেট করলে দুর্নীতি শেষ হয়ে যায়। ঝাঁ চকচকে হাসপাতাল হবে, অ্যাপোলোর হাসপাতাল হবে, ডক্টর রেড্ডির হাসপাতাল হবে, বেদান্ত হবে, বড় বড় সব নাম আছে, ঝাঁ চকচকে হাসপাতাল হবে। আর তোমার পকেটে একটা বিমার কার্ড ধরিয়ে দেবো, কেউ বলবে আয়ুষ্মান, কেউ বলবে স্বাস্থ্য সাথী, কয়েক লক্ষ টাকার বিমা দিয়ে দেবো, দেখবে দুর্নীতি উড়ে যাবে। দুর্নীতি উঠবে না, দুর্নীতি উঠবে না। এর থেকে বড় দুর্নীতি কি? একটা মানুষ তার যখন চিকিৎসা দরকার, তার যখন চিকিৎসা দরকার, সে চিকিৎসা পাবে না এই পয়সার বাজারে, এই বাজারে গিয়ে। এর থেকে বড় তো কোনো দুর্নীতি হয় না। পাঠালো, কটা টাকা চুরি করলো, কার ব্যাংক অ্যাকাউন্টে কে এলো, কার কাছে সোনা দেখা গেল, কার কাছে হিরে জহরত পাওয়া গেল, এটাকে দুর্নীতি বলে না। এর থেকে বড় দুর্নীতি একটা মানুষকে তার স্বাস্থ্যের অধিকার থেকে বঞ্চিত করা, একটা মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করা, একজন যুবককে, একজন ছাত্রকে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা, এর থেকে বড় দুর্নীতি হয় না। যে আমরা যেটা বলেছিলাম, দুর্নীতি মুক্ত গণমুখী স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে ওই যখন অ্যাম্বুলেন্সটা দরকার তখন অ্যাম্বুলেন্সটা যেন পাওয়া যায়, যখন একটা অক্সিজেনের সিলিন্ডার দরকার তখন যেন অক্সিজেনটা পাওয়া যায়, যখন একটা হাসপাতাল দরকার তখন যেন হাসপাতালটা থাকে, যখন হাসপাতালে একটা বেড দরকার সে বেডটা যেন থাকে, সে ডাক্তারটা যেন থাকে, সে ওষুধটা যেন থাকে। তাহলে সেই সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, সেটা সকলের জন্য হোক, সুলভ হোক, সেখানে সবাই পাক উন্নত মানের শিক্ষা, উন্নত মানের চিকিৎসা, এটা তো আমরা চেয়েছিলাম। তাহলে আমার কাছে প্রশ্ন, যে আজকে এই এত বড় আন্দোলন আমি দেখেছি নৈহাটির বুকে, আপনারা আন্দোলন করেছেন, বড় আন্দোলন করেছেন, পুরনো স্কুলের ছাত্ররা একসাথে, স্কুল কলেজের বিভিন্ন ব্যাচের ছাত্ররা একসাথে মিছিল করেছেন, নাগরিক সমাজ মিছিল করেছেন, ডাক্তাররা মিছিল করেছেন, মহিলারা করেছেন। কলকাতা থেকে গোটা রাজ্য জুড়ে আওয়াজ উঠেছে, রাতের দখল নাও, অধিকারের দখল নাও। এই আওয়াজগুলো ছড়িয়ে গেছে পশ্চিমবাংলার গ্রাম থেকে গ্রামান্তরে। আজকে আমাদের কাছে প্রশ্ন, এই যে আন্দোলন, এই আন্দোলনটা অমিত শাহ, এই আন্দোলনটা এই জন্য যাবে অমিত শাহ ওখানে এসে পানিহাটিতে এসে বলবে যেখানে দলতান নয়, ওখানে অভয়ের মাকে আমরা দাঁড় করিয়েছি, ওকে ভোট দিয়ে দাও, তাহলে আন্দোলনটা হয়ে গেল? এটার জন্য নয়। তাহলে আন্দোলন যে দাবিগুলো নিয়ে হয়েছে, আন্দোলনের যেটা এজেন্ডা, আন্দোলনের যেটা আকাঙ্ক্ষা, আন্দোলনে আমরা যারা অংশ নিয়েছি লক্ষ লক্ষ মানুষ, তাহলে আমাদের কাছে একটা প্রশ্ন, যে এই আন্দোলনটাকে আমি বিধানসভায় নিয়ে যাব কি যাব না, এই আন্দোলনটা সংসদে যাবে কি যাবে না, সেটা যদি যেতে হয় তাহলে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা ভোটের প্রচুর দাম আছে। আজকে অনেকে খুবই ভোটের হিসেব করেন, এত শতাংশ ভোট, অত শতাংশ ভোট, কার ভোট কোথায় গেল। আমি অত ভোটের ডিসকাশনে যাব না। আমার কাছে ভোটের আসনের থেকে ভোটের সংখ্যাটা ইম্পর্টেন্ট, সংখ্যাটা ইম্পর্টেন্ট। সিপিআই আমার নেতা বলছিলেন যে 2016-তে কি ছিল, 16-তে কি ছিল আর 21-এ কি হলো, ভাবতেই হবে 16-তে কি ছিল আর 21-এ কি হলো, 24-এ কি হলো, কেন হলো। তাই ভোটটা বাড়াতে হবে, ভোটটা বাড়াতে হবে, এবং সেখানে প্রত্যেক ভোটারকে বুঝতে হবে যে আমাকে সিটের গল্প শোনাবে, যে কটা সিট। বামপন্থী দিনে আলোচনা হলে নাকি আলোচনা হয়, বামপন্থীরা কি শূন্য থেকে মহাশূন্য চলে যাবে, শূন্যের গেরো থেকে কিভাবে বেরোতে পারবে। তা যারা এই শূন্যের কথা বলছে, তার মানে প্রথম কথাটা কি, তাদের কাছে একজন ভোটারের কোনো মূল্য নেই, একটা ভোটের কোনো মূল্য নেই। সেটা তো শেয়ার বাজার, ফাটকা বাজার করতে চায়। এই ভোটগুলোকে কিনে নাও, তারপরে দল বদল করিয়ে নাও। অনেকে বলছে বিজেপি যদি 100 বেশি পেয়ে যায় তাহলে বাকিটা অমিত শাহ বুঝে নেবে, বাকিটা অমিত শাহ দেখে নেবে, করে নেবে। এই যে পুরো রাজনীতি সম্পর্কে যে কেনা বেচা হবে, আসনগুলো এইভাবে করা হবে, সেটা নিয়ে বিশ্লেষণ হবে, তাহলে আমার ভোট কোথায় চলে যাবে, ভোটার কোথায় চলে যাবে। আমরা নিজেরা ভুক্তভোগী। আমি বলি বিহারের নির্বাচনে 2020-তে আমরা 12টা আসন জিতেছিলাম, 13 লক্ষ ভোট পেয়ে, 13 লক্ষ ভোট পেয়ে আমরা 12টা আসন জিতেছি। আর 5 বছর পরে এসআইআর ধাক্কা এবং 10,000 টাকা করে যে সবার কাছে পাঠিয়ে দেওয়া হলো ঠিক নির্বাচনের আগে, এই সমস্ত ধাক্কায় আমরা দেখলাম ভোট বাড়িয়েও 13 লক্ষের বদলে আমরা এবারে 14.5 লক্ষ ভোট পেয়েছি। 14.5 লক্ষ ভোট পেয়েও
সিটের সংখ্যা 12 থেকে নেমে গেছে 2। ফলে সিটে ওঠাপড়া থাকবে, সিটটা বড় কথা নয়, ভোটটা হচ্ছে বড় কথা। এবং বামপন্থীদের এটা বুঝতে হবে, সিট তো অনেক সময় থাকতো না। যখন জ্যোতিবাবু রেলের এলাকা থেকে যখন জিতেছেন, প্রথম জিতেছিলেন যখন, সেই সময়ে তখন কি বামপন্থীদের সরকার ছিল? ছিল না। কতদিন ছিল না সরকার? তাদের মাঝখানে একটা সময় এসেছিল, ৭৭ থেকে কিছুদিন ছিল সরকার ছিল। তো সরকার আলাদা কথা, সরকার সংখ্যাগরিষ্ঠতা কত কিছু সব আলাদা কথা, ওটা পরিস্থিতি নিরপেক্ষ নয়, ওটা পরিস্থিতির সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমাদের সংগঠন, বামপন্থীদের চেতনা, আমাদের আন্দোলন, আমার আন্দোলনের ফসল এক একটা ভোট, এটা কিন্তু আমাদের হাতে, এটা কিন্তু অন্য কারোর হাতে নয়, এটা আমাদের হাতে। তাই আমি আপনাদের কাছে এই আবেদনটা করার জন্য এসেছি যে সেটা আমাদের হাতে আছে, যেটা অন্য কারোর হাতে আছে, যেটা অমিত শাহর হাতে আছে, সেটা অমিত শাহ বুঝবে, যারা ভারতবর্ষ দেখবে কি করে লড়তে হয়, মোদীর হাতে আছে সেটা তারা বুঝবে, দেখবে। আমরা বামপন্থীরা, আমরা যারা লাল পতাকা নিয়ে চলি, মিটিং মিছিল করি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের আন্দোলনের বার্তা, মানুষের সাথে আমাদের হৃদয়ের সংযোগ, গভীর সংযোগ, ওই আওয়াজগুলো, যে আওয়াজগুলোকে বামপন্থীরা আসা মানে কি, যে কথাগুলো আমরা বলছি, শিক্ষার কথা, স্কুলগুলো কেন বন্ধ হয়ে যাচ্ছে, আজকে কেন শিক্ষা ক্ষেত্রে প্রাইভেটাইজেশন হচ্ছে, কেন একটা নতুন শিক্ষা নীতির পরে এবার একটা মারাত্মক বিপজ্জনক একটা বিল আসছে, যেটার নাম হচ্ছে ভিবিএসএ। জানি না আপনারা শুনেছেন কিনা। ভিবিএসএ তার মানে হচ্ছে বিকশিত ভারত শিক্ষা অধিষ্ঠান। আজকাল আইনগুলোর নামও এরকম অদ্ভুত অদ্ভুত নাম হয়। যে ভারত নাকি বিকশিত হবে 2047 সালে গিয়ে, আর সেই বিকশিত ভারতের যে উচ্চশিক্ষা, সেই পুরো উচ্চশিক্ষাটা একটা কমিশনের হাতে চলে আসবে। সেখানে ওই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থাকবে না আলাদা করে, সেখানে টেকনিক্যাল এডুকেশনের জন্য আলাদা করে থাকবে না, সেখানে টিচার্স ট্রেনিং এর জন্য আলাদা ব্যবস্থা থাকবে না, সব কিছু একটা কমিশনের হাতে দিয়ে দাও। আর সেই একটা কমিশনে একটা জ্ঞানেশ কুমারকে খুঁজে এনে ওই কমিশনের মাথায় বসিয়ে দাও, হয়ে গেল। একটা ডিলিমিটেশন কমিশন, একটা এডুকেশন কমিশন, একটা ইলেকশন কমিশন, ওয়ান নেশন ওয়ান কমিশন। আর সেই ওয়ান কমিশনারের জন্য সব থেকে যোগ্য, যারা সব থেকে বেশি সেবা করতে পারে, সরকারের ক্ষমতার কাছে নতজানু হয়ে তাদেরকে ক্ষমতার জন্য বসিয়ে দাও। বিরাট বড় চক্রান্ত। এই উচ্চশিক্ষা থেকে সাধারণ মানুষ বাদ চলে যাবে। আমি আইএসআইতে পড়াশোনা করেছি 1979 থেকে 84, আইএসআইতে ছিলাম, তার মহানগরে গিয়ে মনে করছিল এই আইএসআইকেও ধ্বংস করার জন্য আইআইটি গুলোকে ধ্বংস করেছে। আইআইটিতে আজকাল গবেষণা হয় কি ক্যান্সারের নিরাময় করার জন্য গোমূত্র এবং গোবর দিয়ে কি করে ক্যান্সারের চিকিৎসা হতে পারে, তার জন্য কোটি কোটি টাকার বাজেট তৈরি হচ্ছে, মহাকাল স্ট্যান্ডার্ড টাইম তৈরি হচ্ছে, অদ্ভুত অদ্ভুত কথা শোনা যাচ্ছে, জ্যোতিষ শাস্ত্র পড়ানোর কথা হচ্ছে। তো আইআইটি গুলো শেষ করে দাও, আইআইএম গুলো শেষ করে দাও, ইউনিভার্সিটি গুলোকে শেষ করে দাও, জেএনইউটাকে শেষ করে দাও, যাদবপুরটাকে শেষ করে দাও, প্রেসিডেন্সিটাকে শেষ করে দাও। আইএসআই একটা ছিল, সেই আইএসআইটাকেও শেষ করার জন্য একটা বিল নিয়ে চলে এসেছে। তো এই শিক্ষা, তো বামপন্থীদের মানেটা কি? এই শিক্ষার এজেন্ডাটা আমরা যদি না বলি তো কারা বলবে? কেউ বলবে না। সেখানে বাজারের কথা হবে। আজকে দেখুন শ্রমিকের কথা, বাংলার শ্রমিক, বাংলার শ্রমিক গোটা ভারতবর্ষে আমরা চাই যে বাংলার শ্রমিক তাদেরকে যেন বাংলা ছেড়ে না যেতে হয়, বিহারের শ্রমিক তাকে যেন বিহার ছেড়ে না যেতে হয়, সবাই যেন নিজের রাজ্যে নিজের ঘরের কাছে কাজ পায়, খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। কিন্তু সেটা সবসময় সম্ভব নয়। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষের সংবিধান আছে, যে সংবিধান বলেছে যেখানে কোনো ভেদাভেদ হবে না, ভাষার ভিত্তিতে, জাতির ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ হবে না। তাহলে আজকে বাংলার শ্রমিক যখন সে বাধ্য হয়ে কাজ করতে যায়, বাংলা ভাষায় কথা বলে, তাহলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পিটিয়ে পিটিয়ে কেন মেরে দেওয়া হচ্ছে, তাকে তাড়িয়ে কেন দেওয়া হচ্ছে? এবং সেটা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এই ব্যাপারটা এমন একটা জায়গায় চলে গেছে, আপনার বাংলাকে খবরানো দরকার নেই। বাংলাদেশটাকে রক তুলে দিলেই, যেমন পকেট মার কাউকে বলে দিয়ে কেউ এসে সবাই মিলে পেটাতে শুরু করলো, একটা পকেট মার বলে মেরে দিল। সে পকেট মার কি পকেট মার নয় কেউ জানে না। একটা ভিড়কে
তাকে একটা উস্কানি দাও যাতে ভিড় এসে মেরে দেয়। তো বলে দিলেই হলো, ওই ব্যাপারে বাংলাদেশে, ওই ব্যাপারে রোহিঙ্গা, ওই দেখো মারো 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 মারো। সেখানে আমাদের বাংলার শ্রমিক মার খাচ্ছে। শুধু বাংলার শ্রমিক মার খাচ্ছে না, অদ্ভুত প্রশ্ন আমাদের দেখলাম, অদ্ভুত অবস্থা, আমাদের জন্য মানে চিন্তার ব্যাপার, উদ্বেগের ব্যাপার। ছত্তিশগড়ের একজন শ্রমিক, যিনি বাংলা ভাষী না, যিনি হিন্দি ভাষী, যিনি মুসলিম না, যিনি হিন্দু, যার নামের মধ্যে রাম আছে, রাম নারায়ণ বাঘেল, ছত্তিশগড়ের শ্রমিককে বাংলাদেশি বলে কেরালার একটা জায়গায় পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হলো। এরকম অদ্ভুত ঘটনা ঘটে গেল। তা এই যে পুরো বাংলা, গোটা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক, তারা আজকে চারদিকে আক্রান্ত, বিপন্ন। তাহলে এই পরিযায়ী শ্রমিকের বিপন্নতা, এই যে 1 তারিখ থেকে লেবার কোড চালু হয়ে গেল, আর লেবার কোড চালু হওয়ার পরে আমরা দেখলাম নয়ডাতে বিরাট বড় আন্দোলন শুরু হলো। কেন আন্দোলন শুরু হলো? কারণ নয়ডাতে যে শ্রমিকেরা আছে 10,000 টাকা বেতন পায়। চিন্তা করে দেখতে পারেন, 10,000 টাকা বেতনে একটা কন্ট্রাক্ট শ্রমিক, ঠিকা শ্রমিক কাজ করছে, তার যদি একটা পরিবার ওখানে নয়ডায় থাকে, সে কি করে চালাবে? আর উপর থেকে যুদ্ধর পরে, ওই যুদ্ধটা তো এখন ইরানে হচ্ছে না, ওই যুদ্ধটা চলে এসছে আমার আপনার ঘরে, রান্নাঘরে চলে এসছে। গ্যাসের দাম, ছোট একটা 1 কেজি গ্যাসের একটা ছোট্ট, বড় সিলিন্ডার নয়, ছোট 1 কেজি 2 কেজি, এগুলো 400-500 টাকায় বিক্রি হচ্ছে। 400-500 টাকায়, তাহলে সেই 10,000 টাকা বেতন পাওয়া সেই ঠিকা শ্রমিকটা চলবে কি করে? তখন সেই শ্রমিকটা মনে করলো, আমি তো দেখেছিলাম কি পাতা জুড়ে মোদিজির ছবি দেওয়া বিজ্ঞাপন, আদিত্যনাথের ছবি দেওয়া বিজ্ঞাপন, কি ডাবল ইঞ্জিন সরকার বলেছে যে তোমরা যদি 8 ঘন্টার বেশি কাজ করো তাহলে ডাবল ওভার টাইম পাবে, তোমাদের কারণ কোনো বকেয়া বেতন থাকবে না, তোমাদের সবাই তোমরা মিনিমাম ওয়েজ পাবে। এই যে লেবার কোড দেখিয়ে এসছে, লেবার কোডের নাকি এটাই মানে যে সবাই উচিত কাজের জন্য ঠিক মতো বেতন পাবে। যখন তারা দেখলেন ব্যাপারটা তার নয়, ব্যাপারটা ঠিক উল্টো, তখন তারা ফেটে পড়ছে রাগে, বিক্ষোভে। এরকম বিক্ষোভ দেখেই সুকান্ত এক সময় বলেছিলেন, এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ। শ্রমিকেরা বিদ্রোহ করছে আজকে। এই আপনাদের এই অঞ্চল, শিল্পাঞ্চল, বন্ধ শিল্প, গৌরীপুরের বন্ধ মিল, বন্ধ কারখানাও চালু করার জন্য, বন্ধ কারখানা যেখানে চালু হয়নি সেখানেও সেই বন্ধ কারখানার শ্রমিক যাতে সম্পূর্ণ বকেয়া পেতে পারে তার জন্য কি লড়াই আপনারা লড়েছেন। আমার ভালো লেগেছে, এখানে একটা শ্রমিকের লড়াইটা কৃষক শ্রমিকের লড়াই থাকেনি, সেই শ্রমিকের লড়াইটা সমাজের লড়াই হয়েছে। এখানকার বিভিন্ন প্রতিবেশী মানুষ সবাই এসে সেই শ্রমিকের পাশে দাঁড়িয়েছে। এইটা চাষে প্রশ্ন, এই যে শ্রমিকের এজেন্ডা, এই যে লেবার কোড, এর বিরুদ্ধে কথা কে বলবে? আমরা ধর্মঘট করলাম, গোটা দেশ জুড়ে, সম্ভবত 12ই ফেব্রুয়ারি ছিল না, 12ই ফেব্রুয়ারি গোটা দেশ জুড়ে আমরা ধর্মঘট করেছি। তাহলে ওই ধর্মঘটের যে দাবিগুলো ছিল সেটা কি বিধানসভায় কোনোদিন উঠবে না? সেটা কি সংসদে উঠবে না? সেটা কি রাজনীতির আলোচ্য বিষয় হবে না? নাকি রাজনীতির আলোচ্য বিষয় শুধু মন্দির? জওয়াহরলাল নেহরু স্বাধীনতার পরে বলেছিলেন, বড় বড় কলকারখানা তৈরি হচ্ছিল, বড় বড় বাঁধ তৈরি হচ্ছিল, উনি বলেছিলেন যে এই যে ফ্যাক্টরিগুলো, দিস আর দ্য টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতে এটাই হচ্ছে মন্দির। আর আজকে আমরা দেখছি মন্দিরগুলোই হচ্ছে কারখানা, কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নৈহাটিতে আমাদের রাজ্য সম্মেলন ছিল, আমরা এলাম, অবাক হয়ে গেলাম, আমার জানা ছিল না যে নৈহাটি বলতে এখন লোকে বলে বড়মার মন্দির। ওই বড়মার মন্দিরটাকে ঘিরে যেটুকু যা ব্যবসা বাণিজ্য হয়, যেটুকু যা বিক্রি বার্তা হয়, ওটাই হচ্ছে নৈহাটির এখন অর্থনীতি। ওই অর্থনীতির মধ্যেই লোকে চলছে, আর শিল্প নেই, শিল্পাঞ্চল নেই। বিভিন্ন জায়গায় এই মন্দিরগুলো, এই মন্দির বানাও, মন্দিরটাই কারখানা, মন্দিরটাই হচ্ছে জীবিকা উপার্জন করার একটা কোনো জায়গা। তো এই জায়গায় দাঁড়িয়ে কর্মসংস্থানের কথা তারা বলবে, বামপন্থীরা বলবে, শিক্ষার কথা, স্বাস্থ্যের কথা, মহিলাদের অধিকারের কথা, দলিতের অধিকারের কথা, আদিবাসীর অধিকারের কথা। এই আদানি আম্বানির হাতে গোটা দেশটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, গোটা দেশটা আদানি আম্বানি। তারপরে চলে এসছে এখন আমেরিকা, কৃষকের জন্য এখন ডিল হচ্ছে আমেরিকার সাথে। একবার ওই আমেরিকার জন্য ভারতবর্ষের বাজার খুলে গেলে পরে ভারতবর্ষের কৃষক তারা কিছু থাকবে না। আর আদানি আম্বানি আর আমেরিকা, তারপরে হচ্ছে আরএসএস। আর আরএসএস এর কাজটা কি? আরএসএস এর কাজটা হচ্ছে মানুষের মাথাটাকে খাওয়া। আমি অদ্ভুত দেখলাম যে ওই বাংলায় আমরা একটা বলি, ঠাকুর ঘরে খেলে আমি তো কলা খাই না।
তো মোদিজি ওই একটা ঝালমুড়ির যে ভিডিওটা, পরে তো শুনলাম ওই ঝালমুড়ি বিক্রেতারা নাকি ওই যারা সেন্ট্রাল ফোর্স এসছে, ওই সেন্ট্রাল ফোর্সকে এটাও করতে হচ্ছে, মোদিজির জন্য ঝালমুড়িও বানিয়ে দিতে হচ্ছে, ঝালমুড়ি বানিয়ে তৈরি হচ্ছে। কিন্তু সেখানে সেই যে তথাকথিত ঝালমুড়ি বিক্রেতা, তিনি সাজানো কি জেনুইন আমি জানি না, ফেক কি আমি সেটা যাচ্ছি না, কিন্তু সেই ঝালমুড়ি বিক্রেতারা কথা বললেন যা পেঁয়াজ খাবে না, তো মোদি হঠাৎ করে বললেন যে হ্যাঁ খাতে হবে। আর তারপরে খানিকটা থেমে বললেন যে দিমাগ নেই খাতা, দিমাগ নেই খাতা। এটা হচ্ছে বাংলা মনে পড়ে গেল, ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই। যারা সত্যি সত্যি দিমাগ খাওয়ার কাজটাই করছে, মানুষের ব্রেন ওয়াশ করার কথা কাজটা করছে, প্রত্যেকের চেতনাটাকে ধ্বংস করার কাজটা করছে, এটাই হচ্ছে তো আরএসএস এর কাজ। এই কাজটাই তোরা ক্ষমতায় বসে প্রত্যেকটা দিন, প্রতিদিন, প্রতি রাতে করে যাচ্ছে। সংবাদ মাধ্যমের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করে ভাইস চ্যান্সেলর বানিয়ে দিয়ে সিলেবাসের মাধ্যমে এই কাজটাই তো করছে। তো এইগুলোর বিরুদ্ধে বলবে কে, লড়বে কে? সেটার জন্য এই নির্বাচন। তো আমি প্রথম দফা হয়ে গেছে, আপনাদেরকে বলবো প্রথম দফা নিয়ে অনেক বিশ্লেষণ হবে। একটা সাধারণভাবে অনেকেই বলছেন যে এত বেশি আকারে এরকম ভোট করছে, তাহলে পশ্চিমবাংলায় এবারে সরকার যাচ্ছে। সরকার গেলে পরে অবশ্যই আমাদের বিজেপিরা বলবে যে আমরাই আসছি ক্ষমতা, তাহলে বিজেপি চলে এলো, বিজেপি চলে এলো, এরকম একটা ভাব উঠবে। সেখানে কি হবে আমি সে বিশ্লেষণে যাচ্ছি না। আমাদের কাজ হচ্ছে এই যে নির্বাচনের দ্বিতীয় ফেজটা আছে, দ্বিতীয় দফা, এই 24 পরগনার আপনারা, এই উত্তর 24 পরগনা, এটাই দেখুন। এই উত্তর 24 পরগনায় যে আন্দোলনগুলো আপনারা করেছেন, সে বন্ধ বিভিন্ন কলকারখানা খোলার দাবির আন্দোলন, এখানকার খেটে খাওয়া মানুষের অধিকার সম্মান তার আন্দোলন, এই অভয় আন্দোলনের একটা বড় প্রাণ কেন্দ্র, বড় একটা কেন্দ্র ছিল এই উত্তর 24 পরগনা। এই উত্তর 24 পরগনাতেই পানিহাটি থেকে সম্ভবত কলকাতা লড়ছে, সেখানে অভয়ার মাও সেখানে লড়ছেন, এটা একটা বড় আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়গুলো উত্তর 24 পরগনা জেলায় আছে। কালকে আমি বরানগর ছিলাম, আজকে এখানে নৈহাটিতে আছি। এই বড় বড় জেলা, এই বড় জেলায় বিজেপিকে একটি ভোটও নয়, এবং এই বড় জেলায় মানুষের এই অপশাসনের বিরুদ্ধে এবং আগ্রাসনের বিরুদ্ধে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভটা যাতে বামপন্থী চেতনায়, বামপন্থীদের সাথে আইএসএফ এর বন্ধুরাও এখানে আছে, একটা বড় জোটে আমরা আছি, বৃহত্তর বাম জোট একটা গড়ে উঠেছে, যাতে এই জোটের উপরে মানুষ আস্থা রাখতে পারে, এই জোটকে যাতে মানুষ আরো শক্তিশালী করতে পারে। কয়েকটা দিনের সময় আছে, এই সময়টা আজকে তো আমি বলছি যে বড় সভা আমরা খুব বলতে ভালোবাসি, বড় বড় মিটিং করি, লম্বা লম্বা ভাষণ দিই, অনেক কথা বলি, কথা বলে খুব একটা আনন্দ অনুভব করি, অনেক কিছু বলে দিলাম। আসলে ভোটের ব্যাপারটা তো লোকের কাছে যেতে হয়, ঘরে ঘরে যেতে হয়। তাহলে আমার তো নিজের একটা অপরাধ বোধ হচ্ছে আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে, কত কাজ থেকে আটকে রেখে, এটা না করলে আপনারা অনেক কাজ করতে পারতেন। যাই হোক, আজকে সভাটা হয়ে গেল, সভাটা হয়ে যাওয়ার পরে ওই কাজটায় আরো বেশি করে একটু মন দেওয়া যায়। যেটুকু সময় আছে, যেটুকু সময় আছে প্রতিটি বুথে, প্রতিটি ঘরে, প্রতিটি শ্রমিকের কাছে, এবং আমি বিশেষ করে বলবো নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম, নতুন প্রজন্ম। ওই পুরনো, অনেকে বলেন পুরনো, কেউ কোথাও চলে গিয়েছিল, ফিরছেন, পুরনোরা ফিরছেন, পুরনোরা ফিরবেন, পুরনোরা ফিরবেন। আমি এখনো দেখছি, কলকাতাও দেখছিলাম, 70 বছর বয়স, 80 বছর বয়স, কবে রিটায়ার করে গেছেন, এখনো পেনশনার অ্যাসোসিয়েশন করেন, তারা পতাকা নিয়ে লড়ছেন, মিছিল করছেন। অবশ্যই দরকার, এই পুরনোরা থাকবেন, শেষ দিন পর্যন্ত শেষ রক্ত দিয়ে লড়ে যাবেন, এটা অবশ্যই আমরা চাই, এটা আমাদের গৌরব বা ঐতিহ্য বামপন্থীদের। কিন্তু আমরা যেটা চাই, ওই নতুন প্রজন্ম, ওই প্রথমবার যারা ভোট দিতে যাবে, ওই এদেশের বুকে 18 আসন নেমে, ওই 18, ওই 22, ওই 25, ওই যে জেনজি, যারা নেপালে সরকার পাল্টে দিয়েছে, যারা বাংলাদেশে সরকার পাল্টে দিয়েছে, যারা শ্রীলঙ্কায় সরকার পাল্টে দিয়েছে, আজকে পশ্চিমবাংলার এই জেনজি, যারা 15 বছর ধরে তৃণমূল সরকার কি দেখছে, তারা আর কাউকে কিছু দেখেনি, যারা 12 বছর ধরে মোদীজিকেই দেখছে, অমিত শাহ কি দেখছে। এবং আমি বিশ্বাস করি মানুষ অভিজ্ঞতা থেকে শেখে, অভিজ্ঞতা থেকে শেখে। প্রথম অনেক কথা ভালো লাগে, প্রথম মোদীজির ভাষণগুলো লোকের খুব ভালো লাগতো।
আজকে সেই ভাষণগুলো দেখে সেই মানুষগুলো বিরক্ত হয়ে যাচ্ছে। তাহলে তাদের এই অভিজ্ঞতা, তাদের এই বিরক্তি, এই যে জায়গাটা তারা খুঁজছে, এর কি কোনো বিকল্প হয় না? এর কি কোনো বিকল্প হয় না? যেটা আমরা অনেকে বলি বাইনারি কথা, যেটা কোনো ষড়যন্ত্র চক্রান্ত নয়, কারণ মানুষ এটাই দেখছে। মানুষ এটাই দেখে যে 80% ভোট এই দুটো দলের মধ্যে ঘোরাফেরা করছে। তাহলে এই জায়গায় একটা তৃতীয় শক্তি, তাকে জোরালোভাবে সামনে আনতে হবে। জোরালোভাবে সামনে আনতে পারলেই এবং মানুষ সেখানে হাত বাড়িয়ে দিলে পরে এই তৃতীয় শক্তি যখন উঠে আসবে, সেটাই তো বামপন্থার পুনরুত্থান, বামপন্থার পুনর্জাগরণ। এবং সেটার জন্য দরকার বৃহত্তর বাম ঐক্য। সেটার জন্য দরকার বর্তমানের উপর দাঁড়িয়ে আজকের পরিস্থিতি বুঝে আজকের লড়াই লড়তে হবে। আগামী দিনের লড়াইয়ের জন্য আজই প্রস্তুতি দিতে হবে। ত্রিপুরা দেখুন, ত্রিপুরায় কি হয়েছে, সেই ত্রিপুরা থেকে শিক্ষা নিতে হবে। আসাম দেখুন কি হয়েছে, শিক্ষা নিতে হবে। বিহার দেখুন, যেখানে নীতিশ কুমারকে ঢালের মতো সামনে রেখে এবার নীতিশ কুমারকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখানে সম্রাট চৌধুরী চলে এসেছে। বলছে এখানে বুল্লনাথ চৌধুরী বলছেন 22 লক্ষ লোকের ভোট কেড়েছি। ভোট কেনার তো কোনো ব্যাপার নয়, এবারে রেশন কার্ডটা কারাবো, তারপরে ড্রাইভিং লাইসেন্সটা কেড়ে নেবে, এক এক করে সবকিছু কেড়ে নেবে। এই চক্রান্তটা পশ্চিমবাংলাতে আসছে, গোটা দেশ জুড়ে হচ্ছে। এইটার বিরুদ্ধে লড়তে হবে। এই লড়াইগুলো নতুন, এগুলো নতুন প্রশ্ন, নতুন লড়াই। ফলে পুরোনো লড়াইয়ের সঞ্চিত অভিজ্ঞতা, পুরোনো প্রশ্ন, সেগুলো খুব ভালো। সেই অভিজ্ঞতা থেকে আমাদের একটা আত্মবিশ্বাস আসে, একটা উপলব্ধি তৈরি হয়। কিন্তু আজকে নতুন প্রশ্ন, নতুন লড়াই, নতুন চ্যালেঞ্জ, সেই নতুন চ্যালেঞ্জে আমরা ঐক্যবদ্ধভাবে বৃহত্তর একটা বাম শিবির পশ্চিমবাংলায় একটা প্রচেষ্টা শুরু হয়েছে। নৈহাটি থেকেই সূত্রপাত হয়েছিল। উপনির্বাচনে নৈহাটি থেকেই আপনারা একটা সূত্রপাত ঘটিয়েছিলেন। তখন অনেকেই ভেবেছিলেন সূত্রপাত তো ঘটালাম, কিন্তু মাত্র 7,500 ভোট এলো, ভোটগুলো গেল কোথায়? ভোটগুলো গেল কোথায়? অনেকেরই চিন্তা, ভোটগুলো গেল কোথায়? আমি আশা করবো নিশ্চয়ই এখানকার সমস্ত সিপিএমের বন্ধুরাও, আমাদের পার্টির কর্মীরাও, সমস্ত বামপন্থী মনমানসিকতার মানুষ সবাই ভাববেন যে ভোট আগামী দিনে যাতে আরো বাড়ে, এবং বাড়লে পরে ভোট যখন বাড়বে তখন তার কোনো সীমানা নেই, তখন পাল্টে যায়। ওই দুটো সিট ছিল 1984-তে, দুটো সিট ছিল বিজেপি। ওই 2 থেকে আজকে কোথায় 400 পার স্লোগান দিয়ে বেড়ায়, 240টা পেয়ে গেছে। বলে এগুলো হয়, ওটার জন্য ভাবতে হবে না। ওটার জন্য ভেবে মাথা খারাপ করার কিচ্ছু দরকার নেই। এক একটা করে ভোট বাড়ালে পরে, মানুষের কাছে যেতে পারলে পরে ভোট বাড়বে, হাওয়া বদলাবে, পরিস্থিতি বদলাবে, নতুন হাওয়া আসবে। আর যে হাওয়াই আসুক না কেন, সেই হাওয়ায় পথ করে লাল পতাকা পশ্চিমবাংলায় সে উঠতে থাকবে। তাই আমরা বলেছি বাংলা লড়ছে, বাংলা লড়বে, লাল পতাকা উঠছে, উঠবে। এটাই বাংলার আমাদের পরিচিত ঐতিহ্য, পরিচিত চেহারা, এটাই আমাদের আকাঙ্ক্ষা। যেটা আমাদের আকাঙ্ক্ষা, যেটা আমাদের বিশ্বাস, যেটা আমাদের চেতনা, সেটাকে যাতে বাস্তবায়িত করা যায়, সেটাকে যাতে মাটিতে প্রতিষ্ঠিত করা যায়, তার জন্য যে কটা দিন সময় আছে একটু পা চালিয়ে কমরেড, একটু পা চালিয়ে। আর ওই 5 নম্বরে, কত নম্বরে আছে নামটা? 5, যেখানে যাচ্ছে শুনছি 5 নম্বরে নাম আছে। তো 5-এ নাম আছে দেবজ্যোতি মজুমদার, পতাকায় 3 তারা। আপনারা চিহ্নটা মোটামুটি চিনে গেছেন গত নির্বাচন থেকে। এই চিহ্নে ভোট দিন, প্রচুর ভোট দিন। আপনাদের সমস্ত ভোট চাই, আপনাদের পুরো আশীর্বাদ চাই। এত ভোট দিন যাতে 4 তারিখে যখন ভোটটা গোনা হবে তখন এই 5 নম্বরের নামটা 1 নম্বরে উঠে আসতে পারে। তার জন্য আপনারা ভোট দিন সবাই মিলে, এবং একটু পা চালিয়ে যেটুকু সময় আছে সবাই মিলে কাজটা করবেন। নৈহাটি একটা সূচনা ঘটিয়েছে, রাস্তা দেখাচ্ছে। অনেক পথ, কঠিন পথ, অনেক যেতে হবে, একসাথে চলতে হবে। একসাথে চলার, পরস্পরকে বোঝা, জানা, চেনা, এই প্রক্রিয়াটা এগোক। বাংলা লড়তে থাকবে, বাংলা লড়বে। দিনকাল খারাপ, গোটা দেশ জুড়ে যেভাবে, গোটা দেশ জুড়ে যদি গণতন্ত্র বিপন্ন হয়, তো বাংলাটা তো কোনো উপদ্বীপ নয়, বাংলা তো কোনো আইল্যান্ড নয়, বিচ্ছিন্নভাবে আলাদা করে থাকবে না। ফলে গোটা দেশ জুড়ে যে বড় লড়াইটা আছে, এই বড় লড়াইয়ে আমরা লড়বো। বাংলা যেন বুলডোজার রাজের ল্যাবরেটরি না হয়, বাংলা যেন কোনো মতেই ওই বিজেপির হাতে আর একটা ডাবল ইঞ্জিনের জায়গা না হয়, তার একটা ল্যাবরেটরি না হয়। বাংলা যাতে আন্দোলনের বাংলা থাকে, প্রতিবাদের বাংলা থাকে, উদার বাংলা থাকে,
বাংলা যেন সেই চৈতন্য লালনের বাংলা থাকে, রবীন্দ্রনাথ নজরুল সুকান্তর বাংলা থাকে। এই বাংলাকে আমরা বাঁচিয়ে রাখি, এই বাংলাকে আরো সমৃদ্ধ করি। আপনারা সকলে ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।